আসসালামু আলাইকুম। এডুভার্স বাই তুরজাতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা করব 2018-19 সেশনে বিজ্ঞান ইউনিটে আসা বাংলা কোশ্চেনের সমাধান। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম কোশ্চেনটাই আছে বিড়াল প্রবন্ধের রচয়িতাকে। বিড়াল প্রবন্ধের রচয়িতা। তো বিড়াল প্রবন্ধের রচয়িতা হচ্ছে ভাইয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল প্রবন্ধের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে বিধু অর্থ। বিধু অর্থ কি? বিধু অর্থ হচ্ছে তোমার চাঁদ। এটার অনেক সমার্থক শব্দ আছে, যেমন হচ্ছে হিমাংশু, চন্দ্র, তারপরে হচ্ছে যদি আরো কয়েকটা দেই তোমার হচ্ছে শশী। এগুলো মনে রাখলেই হবে, এর বাইরে আসার সম্ভাবনা নেই। এরপরে হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার হচ্ছে পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে। পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে উত্তর পদে অর্থাৎ পর পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? কোন সমাসে? এটা হচ্ছে মনে রাখবা তৎপুরুষ সমাস। কোন সমাস ভাইয়া? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে। এরপরে হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। বিভীষণের প্রতি মেঘনাদ কোন ছন্দে রচিত? কোন ছন্দে রচিত ভাইয়া? এটা মনে রাখবা যে হচ্ছে অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর ছন্দে রচিত। একটা জিনিস মনে রাখবা যে কোন ছন্দে রচিত, এই কোশ্চেনগুলো অনেক সময় আসে, যেমন সোনার তরী হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা তোমাদের পাঠ পরিচিতিতে খুব ভালো মতো প্রত্যেকটার কবিতার পিছনে পেয়ে যাবা। আর যদি না পাও তোমরা দেখে নিবা তারপরেও। এরপর আসো হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন কি আছে ভাইয়া? নিচের কোনটি সেমিকোলন চিহ্ন? এটা আশা করছি আর কিছু বলার নেই, দিয়ে দিলেই বলবা সেমিকোলন চিহ্ন কোনটি। উপরে আছে যে তোমার একটা গোল্লা আর নিচে একটা কমা, এটাই হচ্ছে সেমিকোলন। এর পরেরটা আছে হচ্ছে স্বর সন্ধি। স্বর সন্ধি কোনগুলো? স্বর সন্ধি হচ্ছে যেই জায়গাতে স্বরধ্বনি আর স্বরধ্বনির সংযোগ, এটা হচ্ছে কি ভাইয়া? স্বরধ্বনি। বাকি যা আছে ওগুলো কি হয়? ব্যঞ্জন ধ্বনি। তো যেগুলো অপশন ছিল এর মাঝখান থেকে তোমার হচ্ছে এই জায়গাতে ছিল নর যোগ অধম সমান সমান নরাধম। এই যে রয়ের সাথে তোমার যে অ উচ্চারণ হয়, সেই অ প্লাস অ, অ আর অ মিলে কি হয়েছে? আ, টোটাল কি? নরাধম। এটা কি? স্বর সন্ধি। কি সন্ধি ভাইয়া? স্বর সন্ধি। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার হচ্ছে ঐক্যতান কবিতাটি রবীন্দ্রনাথের কোন কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঐক্যতান কোন কবিতা গ্রন্থ বা কাব্যগ্রন্থের? তো এটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথের, সরি, জন্মদিনে কাব্য থেকে নেওয়া হয়েছে। কোন কাব্য থেকে? জন্মদিনে। ঐক্যতান কবিতাটি জন্মদিনে কাব্য থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাব তোমার হচ্ছে 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেন আছে নিচের কোনটি তারিখবাচক শব্দ?
এখন তারিখবাচক শব্দ ভাইয়া তুমি যদি চিন্তা করে, যাতে অপশন আছে পহেলা, প্রথম, এক, একটি। এক হচ্ছে সংখ্যাবাচক, একটি হচ্ছে গণনার দিকে, আর প্রথম হচ্ছে ক্রমবাচক। তাহলে বাদ থাকতেছে শুধু কি পহেলা। অর্থাৎ পহেলাটা কি ভাইয়া? তারিখবাচক শব্দ। অর্থাৎ পহেলা বৈশাখ, পহেলা মে, পহেলা এপ্রিল, যাই বলো এটা কি তারিখবাচক। এরপরে আসো 9 নাম্বার কোশ্চেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়? আমি প্রশ্নগুলো লেখার সাথে সাথে তোমরা উত্তরগুলো মাথায় আনার চিন্তা করবা, দেখবা যে মাথায় আসে কিনা। যদি আসে সেটা আরো বেশি ভালো। সেটা হচ্ছে নক্ষত্রের সাথে তুলনা করা হয়। কিসের সাথে তুলনা করা হয়? নক্ষত্রের সাথে তুলনা করা হয়। তোমার কবিতায় দুইটা লাইন ছিল, যদি আমি খুব ভুল না করি, ভুল গেলে ক্ষমা করে দিও। সেটা হচ্ছে যে, দেখলাম সালামের হাতে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। কি ছিল? দেখলাম সালামের হাতে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিনাশী অবিরত বর্ণমালা। এরপরে হচ্ছে 10 নাম্বার, লিঙ্গ পরিবর্তন দ্বারা গঠিত শব্দ। লিঙ্গ পরিবর্তন দ্বারা গঠিত শব্দ, এখানে অপশন আছে ধার্মিক, অত্যাচার, উপকূল, পাসিকা। এখানে তোমার এই একটাও কি হয় না, তোমার তোমার হচ্ছে যে লিঙ্গ পরিবর্তন দ্বারা হয় না, শুধুমাত্র পাসিকা হয়। কিভাবে? পাচকের হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গে যাচ্ছে কি পাসিকা, তাইলে এটা কি হবে? পাসিকা। তাছাড়া ধার্মিক তো ধর্মযোগ ইক, এটার কোনো লিঙ্গ হবে না। আবার উপকূলও সেম, তোমার হচ্ছে কুলের সমীপে যেটা, এটা হচ্ছে তোমার হয়ে যাবে আবার সমাস। এরপরে 11 নাম্বার, 11 নম্বর অপশন আছে দেশের সেবা করা কর্তব্য। দেশের সেবা করা কর্তব্য, এটা কি ধরনের বাক্য? এটা মনে রাখবে, এটা হচ্ছে নির্দেশাত্মক। নির্দেশাত্মক। কি ধরনের বাক্য? নির্দেশাত্মক বাক্য। এরপরে 12 নাম্বার, 12 নম্বর প্রশ্ন আছে ঢাকায় জনসভা চলছে, ঢাকায় কোন কারক? ঢাকায় জনসভা চলছে। এখন এই জায়গাতে ঢাকায় কোন কারক? ঢাকায় কোন কারক হবে ভাইয়া? একটা জিনিস মনে রাখো, যে আমরা যদি হচ্ছে যে ইসের আগে, মানে তোমার শব্দের শেষে অন্তস্থ এ, তে, এই টাইপের কোনো ধরনের কোনো যুক্ত হয়, তাহলে এটা কি হয় ভাইয়া? সপ্তমী হয়। আর মূলত তোমার কি হয়? অধিকরণ হয়। এটা কি হয়? অধিকরণে সপ্তমী। তাহলে এটা কি হবে? অধিকরণ। ঢাকা এই জায়গাতে কোন কারক? অধিকরণ কারক। যদি বিভক্তি সহও আসে, সেটা হচ্ছে কি? সপ্তমী। মনে রাখবা কি? সপ্তমী। এরপরে আসো 13 নাম্বারে। 13 নাম্বার একটা শুদ্ধ বানানের দেয়া আছে। এই জায়গাতে বাণিজ্য বানান কয়েকভাবে ভুল করা আছে। বাণিজ্য বানানের শুদ্ধ বানান হচ্ছে তোমার বকারে বা, মধ্যে রস্যি নি, বর্গের জয়, জফলা। এরপর আসো ভাই আমরা 14 নম্বর কোশ্চেনে চলে যাই। 14 নাম্বার, সেটা হচ্ছে সাত শব্দের উৎপত্তি। তোমরা আমার হাতের লেখা বা অন্য কোনো কিছু যদি কখনো ভুল যায়, এটাকে ইগনোর করবা। বা এই জায়গাতে মনে করো সাপোজ মাত্রা দেই নাই, কেউ আবার কমেন্টে বলো না ভাই মাত্রা কই গেল। তুমি লেখা বুঝতে পারতেছো, এটাই হচ্ছে কি এই জায়গাতে ইম্পর্টেন্ট। চাঁদ শব্দের উৎপত্তি, এটা কি? তৎসম শব্দ। এটা কি শব্দ? তৎসম শব্দ। মনে রাখবা, চাঁদ কোন শব্দ থেকে উৎপত্তি? তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসছে। এরপরে হচ্ছে একটা বাগধারা আছে, ঘাটের মরা। ঘাটের মরা বাগধারার অর্থ কি? অতিবিদ্ধ। ঘাটের মরা। প্রশ্নে যেভাবে আছে এভাবেই লিখছি, মরা বানান কিন্তু ভুল না, কোশ্চেন এভাবে দেয়া, এভাবে লিখছি। ঘাটের মরা বাগধারার অর্থ কি? অতিবিদ্ধ। এরপরে হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে প কোন ধ্বনি?
এটা তোমরা হচ্ছে যে আশা করি তোমরা সকলেই পড়েছো যে আমরা যখন পড়ি তোমার ওই যে কয়েকটা পর্বে ভাগ করে পড়ি, ক বর্গ প বর্গ এভাবে যখন ভাগ করে পড়ি তখন প্রথমটা হয় কি অল্প প্রাণ, পরেরটা হয় মহাপ্রাণ, তারপরেরটা আবার অল্প প্রাণ মহাপ্রাণ, একদম শেষেরটা কি হয় নাসিক্য হয়। তো সেই হিসাব করলে তোমার হচ্ছে যে প কি প পর্বের প্রথম প্রাণী, সরি প্রাণী বলতেছি বর্ণ। তো প পর্বের কি প্রথম বর্ণটাই হচ্ছে কি প বর্ণ। আর তাহলে এটার উচ্চারণ হয় হচ্ছে তোমার উষ্ঠ থেকে, কোথা থেকে উষ্ঠ থেকে। সরি মার্কারে ডিস্টার্ব দিতেছে। প কোন ধ্বনি, এটা হচ্ছে তুমি মনে রাখবা সেটা হচ্ছে উষ্ঠধ্বনি, অর্থাৎ ঠোঁট থেকে যেই শব্দগুলো আসে তার মধ্যে একটা। এরপরে হচ্ছে 17 নম্বর কোশ্চেন, প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ, এখন এই যে তো অপশনে আছে পঙ্কজ, রাজপুত্র। তো পঙ্কজ আর রাজপুত্র এই দুটা হচ্ছে যোগরূঢ় শব্দ। এরপরে হচ্ছে গোলাপ, গোলাপ শব্দটা একটা মৌলিক শব্দ, তার মানে প্রত্যয় সাধিত একটাই বাদ আছে, সেটা হচ্ছে গোলাপ, গোলাপ যোগ প্রত্যয় যোগে গোলাপ কি হয়ে যাচ্ছে গোলাপি। এরপরে আসো 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন আছে, কবি 18 বছর বয়সকে কিসের সাথে তুলনা করেছেন? কবি 18 বছর বয়সকে কিসের সাথে তুলনা করেছেন? এটা হচ্ছে তোমার স্টিমারের সাথে তুলনা করছে। কিসের সাথে তুলনা করছে ভাইয়া? স্টিমারের সাথে তুলনা করছে। এখন একটা জিনিস মনে রাখবা, এই কবিতাটা থেকে আরো কয়েক জায়গায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য যিনি এই কবিতাটার লেখক বা কবি, উনি কত বছর বয়সে মারা যায়? মনে রাখবে এটা অনেক জায়গাতে কোশ্চেনটা আসছে, মাত্র 21 বছর বয়সে মারা গেছিল। কয় বছর বয়সে? 21 বছর বয়সে মারা গেছিল। এরপর আসো ভাইয়া 19 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে এক স্থান আছে। এটা আউট অফ সিলেবাস কোশ্চেন। এই পৃথিবীতে এক স্থান আছে, এটি কোন কবিতার অংশ? স্থান আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে শঙ্খমালা, শঙ্খমালা কবিতার। যদিও সম্ভবত আমি যদি ভুল না করি এই কবিতাটা এখন আর বইতেও নাই। তো চলো এরপরে আমরা 20 নম্বর কোশ্চেনে চলে যাই। 20 নম্বরটা হচ্ছে মহাজাগতিক কিউরেটর থেকে। মহাজাগতিক কিউরেটর অনুসারে লেখা, মার্কারে খুবই প্রবলেম দিচ্ছে, তোমরা যদি লেখাটা বুঝতে না পারো তাহলে আমার কথা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো। মহাজাগতিক জাগতিক কিউরেটর অনুসারে মানুষের বয়স কত? এটা মনে রাখবা যে হচ্ছে কি 2 মিলিয়ন। কত বছর? 2 মিলিয়ন বছর। এরপর হচ্ছে 21 নম্বর, অভিনব শব্দের সঠিক বা শুদ্ধ উচ্চারণ। অভিনব শব্দের শুদ্ধ উচ্চারণ। তো এটাকে যদি তুমি ভেঙে উচ্চারণ আকারে লেখো, ও হচ্ছে অর মতো উচ্চারণ হয় অভিনব, বর হচ্ছে ওকার উচ্চারণ হয় অভিনব। এরপরে হচ্ছে 22 নম্বর। 22 নম্বর হচ্ছে সিংহাসনের ব্যাস বাক্য। সিংহাসনের ব্যাস বাক্য কি? এটা একটা কমন সমাস বা সকলেই আমরা পড়ছি এটা। এটা হচ্ছে কি সিংহ চিহ্নিত আসন সিংহাসন।
সিংহ চিহ্নিত আসন। ভুলে আবার সিংহের আসন দাগায় দিয়ে শোনা। এরপরে হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বারটা হচ্ছে নির্মল শব্দের বিপরীত শব্দ। নির্মল। নির্মল শব্দের অর্থ কি ভাইয়া? একেবারে পরিচ্ছন্ন, নির্ভেজাল। আর এই জায়গাতে অপশনে আছে অমল। অমল তো হবেই না। এরপরে আছে ধবল। ধবলও হবে না, ধবল দুর্বল। কোমল একদম নরম, এটার সাথে এটা যায় না। একটা আছে পঙ্কিল। এই নির্মলের বিপরীতটা হচ্ছে পঙ্কিল, দূষিত আর কি। এরপরে হচ্ছে তোমার 24 নাম্বার প্রশ্ন। 24 নাম্বার প্রশ্ন হচ্ছে ভানু সিংহ কার ছদ্মনাম? এই কবিদের বা লেখকদের ছদ্মনামগুলো মনে রেখো। ভানু সিংহ ছদ্মনাম হচ্ছে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। আবার যখন তুমি কবি নজরুল পড়বা, তখন হচ্ছে কি দুখু মিয়া, তোমার কাজী নজরুলের ছদ্মনাম। এই ছদ্মনামগুলো মনে রেখো। এরপরে 25 নাম্বার। 25 নাম্বার হচ্ছে বাক্যে পদ সাজাবার শৃঙ্খলাকে কি বলে? বাক্যে পদ সাজানোর শৃঙ্খলাকে কি বলে? এটা কি বাক্যের যোগ্যতাই তো তিনটা। বাক্যের যোগ্যতা তিনটা না? একটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, অর্থাৎ মানে সরি, আগে যোগ্যতা বলে ফেলছি, মানে ভাষাগত ভুল। বাক্যের শর্ত, সার্থক বাক্য গঠনের শর্তই হচ্ছে তিনটা: আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। এখন তোমার হচ্ছে আসক্তি কি? পদ সাজানোর শৃঙ্খলা। এরপর আকাঙ্ক্ষা কি? এক পদ শোনার পরে আর এক পদ শোনার যে ইচ্ছা জাগে। আর যোগ্যতাটা কি? যেমন হচ্ছে যে তোমার যেটা বলতেছো তুমি, সেটার ভ্যালিডিটি থাকতে হবে। সাপোজ আমি বলে দিলাম হাতি আকাশে উঠতেছে। হাতি কখনো আকাশে ওঠার যোগ্যতা রাখে? এই জায়গাতে কি বাক্য যোগ্যতাগত ভুল। তো এই টাইপের যে তিনটা সার্থকিসের শর্ত আছে, বাক্যের শর্ত, এর ভিতরে আসক্তি হচ্ছে বাক্যে পদ সাজানোর শৃঙ্খলা। আসক্তি, এটা কি? আসক্তি। সরেয়া দন্তস্ব তয় তয় রস্যি, আসক্তি। আশা করি বুঝতে পারছো। এই ছিল হচ্ছে বিজ্ঞান ইউনিটে 18-19 সালে আসা 25টা প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দিও বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তোমাদের সাথে দেখা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো একটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।